আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন শিপন্স ইংলিশ কেয়ারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আমাদের ক্লাসে আজকে যাব। তার পূর্বে আমি বলে নিই, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে খুবই পরিচিত এবং আমাদের মূলত মাধ্যমিক থেকেই শুরু করে একদম ক্লাস 6 থেকে শুরু করে আসলে এটার গোড়াপত্তন হয়। সেটা হচ্ছে এই ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন বা স্পিচ কি আমরা অনেকেই জানি, তারপরও আমি একটু সবার সুবিধার্থে আমি আজকে একদম বেসিক থেকে শুরু করব আলোচনাটা, যাতে যারা পারেন তাদেরও যাতে রিভিশন হয় এবং যারা আমরা ন্যারেশন কম বুঝি কিংবা একদমই বুঝি না, আমি আশা করি আমার ক্লাস শেষ করলে আপনারা সবাই বুঝতে পারবেন। এবং আমি ন্যারেশনের ক্লাসটা একটু লং হবে, ধীরে ধীরে আমি বিভিন্ন পার্ট করে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের জন্য সহজবোধ্য হয় ধারাবাহিকভাবে, যেটা স্টেপ বাই স্টেপ যেই জিনিসগুলোর পর আপনাদের যেই জিনিসটা জানা দরকার। আর ন্যারেশনের আগে আলোচনা আসলে করতে গেলে যেই জিনিসটা হচ্ছে আমাদের অবশ্যই জানা দরকার হয়, যদিও এটা একদম বেসিক আলোচনা, আমি সেই বেসিক আলোচনাটা অবশ্যই করব। সেটা হচ্ছে যে টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমি বেশি কথা না বলে আমি আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। যে আজকে আমাদের ন্যারেশন বা স্পিচ। এই ন্যারেশন বা স্পিচ বলতে আমরা কী বুঝি? ন্যারেশন বললাম, ন্যারেট করা মানে কি? কথা বলা। স্পিচ মানে বক্তব্য, এই যে আমি যে এতগুলা কথা বললাম, আমি বললাম যে আমি ন্যারেশন পারি, আমি বললাম যে সে ন্যারেশন পারে, তিনি বললেন যে সে ন্যারেশন খুব ভালো পারত। এই যে কথাবার্তাগুলো আমরা বলছি, দেখা গেছে আমাদের দুইটা স্টাইলে হয়, দুইটা স্টাইল বলতে পারি ন্যারেশন, বা দুই ধরনের বলতে পারি। সেটা অনেক সময় আমরা ডিরেক্ট স্পিচ বলি, আবার ইনডাইরেক্ট স্পিচ বলি, ডিরেক্ট ন্যারেশন কিংবা কি ইনডাইরেক্ট ন্যারেশন। সেই ন্যারেশনগুলো কি? যে ডিরেক্ট ন্যারেশন মানে কি, কোনো বক্তা সরাসরি তার বক্তব্যটা বা উক্তিটা আমরা কোটেশন, যেটাকে আমরা বলে থাকি যে উদ্ধৃত চিহ্ন, বা কোটেশনের মধ্যে যে কথাটা থাকে তার কথাটা হুবহু কোনো চেঞ্জ না করে বলা, সেটা কিন্তু আসলে ডিরেক্ট ন্যারেশন আমরা বলছি। আবার ইনডাইরেক্ট ন্যারেশন কি? যেটা হচ্ছে তার কথাটা অন্য কেউ বলছে। তাইলে এই জিনিসগুলোই আমরা দেখব, যে চেঞ্জেস অফ স্পিচ বা ন্যারেশন, যে ডিরেক্ট টু ইনডাইরেক্ট, আবার ইনডাইরেক্ট টু ডিরেক্টও থাকতে পারে। এটাই হচ্ছে সেন্টেন্স ন্যারেশন আছে। আর সেন্টেন্স ন্যারেশন থাকে নর্মালি, নিচের ক্লাসগুলোতে একটু সেন্টেন্স ন্যারেশন থাকে, তারপরও এখন ক্লাস 8 থেকে আমাদের প্যাসেজ ন্যারেশনই শুরু হয়ে যায়। তো আমাদের প্যাসেজ ন্যারেশনের আলোচনাও থাকবে। আমরা বেশি দেরি না করে ক্লাসে চলে যাই। তাইলে দেখেন, আমরা বলছিলাম কি যে ন্যারেশন তাইলে দুই ভাগে ভাগ করা আছে। সেটা হচ্ছে একটা ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে এই যে ডিরেক্ট ন্যারেশনটা কি আর ইনডিরেক্ট ন্যারেশনটা কি? ডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে কি, যে আমি আমার কথা বললাম, সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আবার আমার কথা যদি আরেকজন বলে বা অন্যজনের কথা যদি আমি বলি, সেটাই ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে কীভাবে? আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন আমি বললাম, হি said to me, সে আমাকে বলল, সে বলেছে, তার তার কথাটা আমরা হুবহু লিখব। সে বলেছে আই প্লে ফুটবল, সে বলেছে সে ফুটবল খেলে। এই যে এটাকে আমরা জানি যে এটাকে আমরা বলেতেছি যে কোটেশন। কোটেশন মানে কি? তার কথাটা হুবহু কারো কথা তুলে ধরা, যে ইনভার্টেড কমার মধ্যে আমরা দিই, সেটাই হচ্ছে কোটেশন, ডিরেক্ট স্পিচ। এখন দেখো, এটাকেই আমরা ইনডাইরেক্ট করব। তাহলে এটাকে ইনডাইরেক্ট কীভাবে করব? আমরা এটা রুলসগুলো জানবো এবং আমি এটাকে ইনডাইরেক্ট করে দেখাচ্ছি। যে হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট হি প্লেড ফুটবল। এই যে এটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। কিন্তু এই তো এখন হচ্ছে প্রশ্ন হবে যে এটা কীভাবে চেঞ্জ হলো? এটা দ্যাট কেন বসালাম, টোল্ড কেন বসালাম, এখানে প্লেড কেন বসালাম, এখানে দ্যাট কেন বসালাম, এখানে টোল্ডই বা দিলাম কেন? তাইলে এই যে আমরা ধারাবাহিক ডিরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ থেকে আমরা কীভাবে ইনডাইরেক্ট স্পিচ করব, সেই ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে যে আসলে টেন্সের কি পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্বের কি থাকলে কি পরিবর্তন হবে, কিংবা রিপোর্টেড স্পিচের কতটুকু পরিবর্তন হবে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন দেখো, এই যে আমরা বলতেছি যে ডিরেক্ট স্পিচ, এটাকে আমরা বলতেছি ডিরেক্ট স্পিচ, আর এটাকে বলতেছি ইনডাইরেক্ট স্পিচ।
আমার লালখানিটা হই। হ্যাঁ দেখো, এই যে আমরা এখানে একটা বাঘ আছে, সেটা একটা অংশ দেখতেই পাচ্ছ তোমরা কমা, তারপরে এখানে হচ্ছে ইনভার্টেড কমার পরে আর একটা অংশ, যেটা হচ্ছে এটা হচ্ছে একটা অংশ, এটা আরেকটা অংশ। তাইলে এই যে অংশটার নাম কি, কিংবা এই অংশটারই নাম কি, এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট জানা। তাইলে এটাকে আমরা বলতেছি রিপোর্টিং ভার্ব। এই অংশটাকে কি বলতেছি? রিপোর্টিং ভার্ব। এই অংশটাকে রিপোর্টিং ভার্ব, আর এটাকে বলতেছি আমরা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড মানে রিপোর্টিং ভার্ব যেই স্পিচটা দিচ্ছে সেটাকে আমরা বলতেছি রিপোর্টেড স্পিচ। এখন ন্যারেশনে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে এই রিপোর্টেড স্পিচটাই কিন্তু আমাদের পরিবর্তন হবে। তার মানে কী হবে? রিপোর্টেড স্পিচটাই পরিবর্তন হবে, পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচটা। তার মানে কি, এই রিপোর্টিং ভার্বে কি থাকলে কি পরিবর্তন হবে সেটাই আমরা এখন দেখব। আমরা হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিসটা বলতেছিলাম কি, টেন্স। তাইলে রিপোর্টিং ভার্ব এইটা, আর এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। এখানে একটা প্রথমত যে গুরুত্বপূর্ণ চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কি, এখানে কয় ধরনের চেঞ্জ হতে পারে। এখানে কি থাকলে, এখানে কোন সাবজেক্ট ফার্স্ট পারসন থাকলে কি হবে, এখানে সেকেন্ড পারসন থাকলে, এখানে ফার্স্ট পারসনে উই থাকলে কি হবে, কিংবা সেকেন্ড পারসন থাকলে কি হবে, কিংবা থার্ড পারসন থাকলে কি হবে। এই যে পারসনের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনও আমাদের এই ন্যারেশনে করতে হয়। তাইলে আমি শুরুতেই তোমাদের এই রিপোর্টিং ভার্বে কি থাকলে কি ধরনের পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচের কোন পার্সন কীভাবে পরিবর্তন হবে সেই জিনিসটা আমাদের প্রথমে দেখাবো। পরে আমরা যাব যে টেন্সের পরিবর্তনটা, কারণ ন্যারেশনে পার্সনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওখানে তো ডিরেক্ট থাকে, যখন তুমি লিখো ওখানে আই থাকলে কি হবে, ইউ থাকলে কি হবে, কিংবা হি, শি, ইট, নাউন যদি থাকে তাহলে কি হবে, এই পরিবর্তনগুলো আমাদের এখন আমরা দেখব। তাহলে এই জিনিসগুলো একটু দেখো, তোমরা একটু লিখবা। নাম্বার 1, রিপোর্টিং ভার্বের, ঠিক আছে, রিপোর্টেড স্পিচ, আর একটা বলছি কি রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হবে। তাহলে দেখো 1 নম্বর জিনিসটা হচ্ছে রিপোর্টেড স্পিচের যদি ফার্স্ট পারসন থাকে, তার মানে কি বলছি, ফার্স্ট পারসন থাকে, তার মানে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, হ্যাঁ ফার্স্ট পারসন পরিবর্তিত হবে, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্বে কি বলছি, সাবজেক্ট অনুযায়ী। এগুলো আমরা উদাহরণের সাহায্যে খুব সুন্দর করে আমরা এক্সপ্লেন করব। 2 নম্বর, তাহলে কি প্রথমে বলছি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন যদি থাকে পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এখন দেখো রিপোর্টেড স্পিচ এর তাহলে কি হবে, সেকেন্ড পারসন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুযায়ী। কি বলছি, অবজেক্ট অনুযায়ী। 3 নম্বরটা দেখো, যে থার্ড পারসন যদি থাকে, কি বলছি, রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। কি বলছি, কোনো পরিবর্তন হবে না। তোমরা এগুলা একটু তুলে নিতে পারো অথবা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, এখন দেখো আমরা উদাহরণের মাধ্যমে আমাদের যে পূর্বে যে পার্সনের পরিবর্তনের যে নিয়মগুলো দেখাই দিলাম সেগুলো আমরা এখন একটু দেখব এই উদাহরণের মাধ্যমে। আমরা জানি নর্মালি যে ন্যারেশনের স্ট্রাকচারটা, এই যে ডিরেক্ট ন্যারেশন, ঠিক আছে, বা ডিরেক্ট স্পিচ আছে এখানে, সেটা হচ্ছে যে হি সেড টু মি বলেছে, তার মানে এই যে হি এটা হচ্ছে সাবজেক্ট, আর এই মিটা কি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে আর এখানে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, রিপোর্টেড স্পিচের। তার মানে রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা 2টা পার্সন দেখালাম, আইডেন্টিফাই করলাম, আর এখানে হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফাই করলাম। তাহলে আমরা কি বলেছিলাম, প্রথম রুলসটা বলেছিলাম যে যদি ফার্স্ট পার্সন থাকে, কি বলছিলাম, রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে
তার মানে যদি ফার্স্ট পারসন থাকে তাইলে কি হবে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। আমরা দেখো নর্মালি ন্যারেশনের স্ট্রাকচার আমরা জানি যে এখানে এই সাবজেক্ট ভার্ব, হ্যাঁ সাবজেক্ট থাকবে, স্ট্রাকচারটা দেখো নর্মাল, সাবজেক্ট থাকবে, ভার্ব, এই ভার্বটাও কিন্তু চেঞ্জ হবে। ভার্বটা কী হবে, চেঞ্জ হবে, ভার্বটা চেঞ্জ হবে কী অনুযায়ী, সেন্টেন্স অনুযায়ী। তার মানে সেন্টেন্সের ধরন অনুযায়ী, এটা হচ্ছে যে সেন্টেন্সের ধরন অনুযায়ী চেঞ্জ হবে ভার্ব। প্লাস এই যে এখানে হচ্ছে অবজেক্ট থাকবে, অবজেক্ট থাকলে থাকবে, যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা এখানে অবজেক্ট বসাবো। এই যে এখানে আমরা দ্যাট যে বসালাম, এই দ্যাটটা কিংবা ইফ হইতে পারে, কিংবা ডব্লিউএস কোয়েশ্চন হইতে পারে, হ্যাঁ ডব্লিউএস কোয়েশ্চন হইতে পারে, আবার কি ডব্লিউএস কোয়েশ্চন হতে পারে, টু হতে পারে। এই যে যাই আছে এখানে যা বসবে সেগুলো কি সেন্টেন্সের ধরন অনুযায়ী, সেন্টেন্সের ধরন অনুযায়ী। প্লাস হচ্ছে এই যে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, রাইট, নর্মাল অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে। এই যে এগুলা সব চেঞ্জ হবে নাম্বার এবং পার্সন অনুযায়ী। তাইলে এখানে দেখো হি টোল্ড মি, কী বলছি, হি টোল্ড মি, কারণ সেট টু আছে, এই সেট টু এর পরিবর্তে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে জানি যে টোল্ড বসানো যায়। তাইলে সেইট বসালে যদি তার অবজেক্ট থাকে তার আগে টু বসাতে হবে, কিন্তু টোল্ড বসালে সেখানে অবজেক্টের আগে কি কোনো প্রিপোজিশন বসানো লাগে না। তাইলে আমি বললাম হি টোল্ড মি দ্যাট, যেহেতু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স কমার পরিবর্তে কী বসবে, দ্যাট বসবে। এখানে ইফ বসতে পারে, ডব্লিউএস কোয়েশ্চন বসতে পারে, টু বসতে পারে। সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, সেন্টেন্সের ধরন অনুযায়ী আমাদের এখানে বসাতে হবে। তারপর দেখো আইটা, আই কি এখানে সাবজেক্ট। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা তোমরা একটু মনে রাখবা, এখানে সাবজেক্টের যেই কেস থাকবে, তার মানে কি সাবজেক্ট মানে বিভিন্ন কেস আছে, সেটা হচ্ছে কি নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, হ্যাঁ। তার মানে সাবজেক্টটা কয় ধরনের হতে পারে, এটা অবজেক্ট আছে, অবজেক্টিভ আছে, সাবজেক্টিভ আছে, রিফ্লেক্সিভ আছে, পজিটিভ আছে। তাইলে এখানে দেখবা যে তোমার কোন ফর্ম, এখানে যদি সাবজেক্টিভ ফর্ম থাকে এখানে কিন্তু সাবজেক্টিভই বসবে, এখানে যদি অবজেক্টিভ ফর্ম থাকে এখানেও সেই অবজেক্টিভ ফর্ম বসবে। মানে কি এখানে হচ্ছে আইটা কি ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন আমরা সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টটা কি হি, তাইলে এই জন্য আমরা হি বসালাম এখানে, হি। এরপরে কি হ্যাভ গিভেন, এখানে হচ্ছে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে, যেটা আমরা এই সেন্টেন্সের পরেই আমরা দেখাচ্ছি, কারণ আমরা এখানে নাম্বার এবং পার্সনটা পরিবর্তনটা আমরা দেখানোর চেষ্টা করছি। আই, তাহলে হি আছে, হ্যাভ গিভেন, হ্যাড গিভেন। এই যে ইউটাকে আমরা বলেছিলাম যে 2 নম্বর রুলটা ছিল যে সেকেন্ড পারসন থাকলে তাইলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, তার মানে অবজেক্টটা কি মি, তার মানে মিটা এখানে ইউটা অবজেক্ট হিসাবে আছে, মানে অবজেক্টিভ ফর্মে আছে। তাইলে এখানেও মি যেহেতু মি মানে কি তার সাবজেক্টিভ ফর্ম আই, তার মানে অবজেক্টিভ ফর্ম কি মি, তাহলে মানে এখানে কি বসবে, মি বসবে, এ বুক। তাহলে দেখো হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গিভেন মি আ বুক। এটা হচ্ছে নাম্বার এবং পার্সনের পরিবর্তন দেখালাম। এখন দেখো একটা ব্যতিক্রম আছে, হ্যাঁ। ব্যতিক্রমটা কি, ব্যতিক্রমটা হচ্ছে যে যদি উই থাকে, কি থাকে, যদি উই থাকে, কি বলছি, যদি উই থাকে, যে রিপোর্টেড স্পিচে যদি উই থাকে, তাহলে সেই উইটা যদি মানব জাতি বোঝায়, উই দ্বারা কি মানব জাতি বোঝালে, মানব জাতি বোঝালে কি পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। উই দ্বারা কি বোঝালে, মানব জাতি বোঝালে। আবার বলছি যে এই উই দ্বারা, এই উই দ্বারা যদি স্পিকার মানে হইল যে বক্তা, আবার কি ও যে লিসেনার মানে যে শুনলো, নারেশনের 2টা জিনিস থাকবে, একটা হইল বক্তা আর হচ্ছে যে শুনছে মানে লিসেনার। স্পিকার এবং লিসেনারটা খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। এগুলো আমাদের আইডেন্টিফাই করতেই হবে। প্যাসেজ নারেশনে এটা খুব সমস্যা হয়, সেটা আমরা প্যাসেজ নারেশনে গেলে কীভাবে আইডেন্টিফাই করতে হয়, আইডেন্টিফাই করার কৌশলগুলো আমি দেখাই দেবো। তাইলে স্পিকার এবং লিসেনার উভয়কে যদি বোঝায়, কি বোঝায়, উভয়কে বোঝালে কী হবে না, উভয়কে যদি বোঝায়, উভয়কে বোঝালে তখন কি হবে, উইটা পরিবর্তন হবে না, উই পরিবর্তন হবে না। দেখো এখানে কেন বললাম এই উইয়ের এক্সেপশনালগুলো, কারণ আমরা তো উই তো জানি ফার্স্ট পারসন, আমরা এখানে শুধু পারসন দিয়েই বুঝাইছি যে ফার্স্ট পারসন যদি থাকে তাইলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এই জিনিসগুলো এক্সেপশন আমরা উদাহরণ, 2টা উদাহরণের সাহায্যে এই 2টা আমরা বোঝার চেষ্টা করব।
হি সেড টু মি উই আর মর্টাল। এই যে হি সেড টু মি উই আর মর্টাল, ঠিক আছে? তাহলে এখানে ডিরেক্ট স্পিচে কি হি সেড টু মি উই আর মর্টাল। এই যে উই আর মর্টাল, হ্যাঁ, উই আর মর্টালটা কি মানে আমরা মানব জাতি। উই মানে কি এখানে মানব জাতিটাকে বোঝাচ্ছে। তাইলে কি হবে হি টোল্ড মি দ্যাট উই আর মর্টাল, কোনো চেঞ্জ হবে না, উই আর মর্টাল। দেখো এখানে যে আরটা আছে এই আরটা এখানে আরই আছে, টেন্স কেন পরিবর্তন হবে না? কারণ ইউনিভার্সাল ট্রুথ, ওইগুলো আমরা কিন্তু বলবো যে আমরা এটা এক্সেপশন, যখন আমরা টেন্সটা পড়বো তখন কখন টেন্স পরিবর্তন হয় কখন হয় না। তাইলে ইউনিভার্সাল ট্রুথ আমি বলে রাখি যে এই যে এই লাইনটা পুরোটাই হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ। তাইলে ইউনিভার্সাল ট্রুথ হলে সেখানে কোনো টেন্স পরিবর্তন হবে না। আবার এখানে দেখো আবার আরেকটা জায়গা হচ্ছে বা আর কোনো সময়ই পরিবর্তন হবে না, বা এই যে ডিরেক্টেড স্পিচ, এই স্পিচটা পরিবর্তন হবে না যদি এখানে ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে। ভার্ব কি থাকে? প্রেজেন্ট কিংবা ফিউচারে থাকে, প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে। তার মানে কি এই যে ভার্বটা, এই ভার্বটা পরিবর্তন হবে না যদি কি থাকে, মানে এই রিপোর্টেড স্পিচটা পুরোটা পরিবর্তন হবে না যদি ভার্বটা এই জায়গায় রিপোর্টিং ভার্ব, তার মানে কি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব যদি কি থাকে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে। আমরা নর্মালি বললাম হি সেজ দ্য আর্থ মুভস রাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাইলে এই যে আর্থ মুভস রাউন্ড দ্য সান আমি বললাম, তাইলে এইটা কি ইউনিভার্সাল ট্রুথ। তাইলে এখানে যা আছে দ্যাট এর পরে শুধু ওই বাক্যটাই বসবে যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমি ওইদিকে আর লম্বা করলাম না উদাহরণ দিয়ে, আমি এখন একটু টেন্সের বিষয়টা একটু দেখব। এখন দেখো আমাদের একটা উদাহরণ বাকি আছে, সেটা একটু দেখাই দিই। যে ওই দ্বারা আমি বলছি যে কি স্পিকার এবং লিসেনারকে যদি বোঝায়, তার মানে ডিরেক্ট স্পিচে বললাম হি সেড টু মি, he said to me, he said to me, we have to go. তাইলে কি এই যে ই আছে এবং মি, তার মানে কি আমি যখনই থাকবো তখনই আমরা আসবে। এখানে যদি বলতো হি সেড টু হার, তখনই কিন্তু আর উইটা দেতে পরিবর্তন হয়ে যেত, কারণ সে এবং কোনো নাম বললাম, তাইলে কি আমি ছাড়া অন্য যে কেউ, তাইলে কি হয়ে যাবে তারা হয়ে যাবে অথবা তোমরা হয়ে যাবে। আমি যদি থাকি, আই যদি ইনক্লুড থাকে, সেক্ষেত্রেই কি তার মানে আমি এবং আমি কি আমি লিসেনার, এটা হচ্ছে যে স্পিকার, এটা হচ্ছে স্পিকার আর এটা কি লিসেনার। তার মানে দেখো স্পিকার এবং লিসেনার এই দুইজনকেই উই দ্বারা বোঝাচ্ছে। তার মানে এখানে ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাবে হি টোল্ড মি দ্যাট উই হ্যাভ টু, তার মানে কি উই হ্যাড টু গো। ঠিক আছে, তাইলে এটা দেখো এখন আমরা টেন্সের পরিবর্তনটা। আচ্ছা দেখো টেন্সের ক্ষেত্রে এখানে আমাদের কিভাবে পরিবর্তন হয়, কারণ ন্যারেশনে কি ডিরেক্ট ন্যারেশনে যে টেন্সটা থাকে ইনডাইরেক্ট ন্যারেশনে তা পরিবর্তিত হয়। তাহলে কীভাবে পরিবর্তিত হয় সেগুলো আমরা একদম প্রেজেন্ট টেন্স থেকে আমরা একদম ডিটেলসে আমরা বোঝানোর চেষ্টা করব। দেখো যদি থাকে ডিরেক্ট ন্যারেশনে, তার মানে ডিরেক্ট ন্যারেশনে যদি থাকে এক নম্বর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কী বলছি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাইলে কি ইনডাইরেক্ট ন্যারেশনে হয়ে যাবে সেটা পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন যদি এখানে প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, তার মানে দেখো একটু আমরা স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করব যে আসলে প্রেজেন্ট ইনডেফিনিট কি, পাস্ট ইনডেফিনিট কি, তার স্ট্রাকচারটা কি। তার মানে আমরা এখন একটু প্রাসঙ্গিক ক্রমে আমরা প্রাসঙ্গিকভাবেই আমরা টেন্সটাকে হালকা স্ট্রাকচারটা শুধু দেখাবো। আমরা টেন্স নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, বা অনেকেরই বেসিক আছে যে কোন ন্যারেশন পড়বো আমরা, তার মানে কি আমরা টেন্সটা আগেই জানি। তাইলে একটু দেখো এই প্রেজেন্ট টেন্স মানে কি সাবজেক্ট প্লাস V1, মানে এই স্ট্রাকচারটা থাকবে, সাবজেক্ট প্লাস V1 থাকবে। তার মানে পাস্ট টেন্স কি জাস্ট হচ্ছে সাবজেক্ট থাকবে, এই ভার্বের হচ্ছে V2 ফর্ম। একটা উদাহরণ যদি আমরা বলি, যেমন আই ওয়াজ রিডিং, সরি একটা উদাহরণ যদি বলি আই প্লে ফুটবল, তাহলে এই দেখো ভার্বটা কি প্লে। এখানে যদি হি থাকে
তাইলে এখানে প্রেজেন্ট টেন্সে জাস্ট হি প্লেইস হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে এই যে পাস্ট টেন্সে কিন্তু এই ঝামেলাটা নাই, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কোনো ফাংশন নাই। এখানে আই বসুক আর হি বসুক আর ডে বসুক, যে কোনো সাবজেক্টের সাথে কী হবে, সাবজেক্ট প্লাস B2। তার মানে এই যে আই প্লে ফুটবলটা হয়ে যাবে কি, আই প্লেড ফুটবল, আই প্লেড ফুটবল। দেখো এই যে আইটা আমি বলতেছি এখানে, এই আইগুলো কিন্তু তোমার পরিবর্তন হয়ে যাবে, কি নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা একটু নেরেশনের আকারে যদি আমরা একটা উদাহরণ দিই, তাহলে দেখো কিভাবে দিতে পারি। হি সেড টু, হি কি দেখা যাচ্ছে তো না, হি সেড আই প্লে ফুটবল। তার মানে এখানে কি পরিবর্তন হবে, হি সেড দ্যাট। তার মানে কী হয়ে যাবে, এখানে ইনডাইরেক্ট নারেশনে কী হয়ে যাবে, ইনডাইরেক্ট নারেশনে হয়ে যাবে হি সেড দ্যাট হি প্লেড ফুটবল। তার মানে এই যে প্রেজেন্ট ইনডেফিনিট আছে হয়ে গেল কি পাস্ট ইনডেফিনিট, আর বাকিটা চেঞ্জ সবসময় নাম্বার এবং পার্সন অনুযায়ী। তাহলে এটা বললাম কি প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হবে। পরেরটা দেখো 2 নাম্বার, যদি থাকে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কী হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে উদাহরণের সাহায্যে আমরা একটু বলতে পারি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি। আমরা দেখো স্ট্রাকচারগুলো সবগুলো একটু দেখাবো। টেন্সের সাবজেক্ট প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর বসে, তার মানে কি বি ভার্বের সাথে বি ভার্বের ফর্মগুলো এম ইজ আর, ওকে, প্লাস বার প্লাস আইএনজি, বার প্লাস কি আইএনজি। এইটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমরা চিনব কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যখন দেখবো সাবজেক্ট আছে তার সাথে এম ইজ আর আছে প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি আছে, সেইটা কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতেছি। তার মানে পাস্ট কন্টিনিউয়াস হবে। দেখো সব কিছুই ঠিক থাকবে, আইএনজি ঠিক থাকবে, শুধু এখানে ওয়াজ ওয়ার থাকবে। তার মানে ওয়াজ ওয়ার থাকলে আমরা কি বলবো, ওয়াজ ওয়ার প্লাস বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি, সেটা হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো একটা উদাহরণ যদি দেই আমরা, যে এইটাই আমরা এই উদাহরণটাই আমরা দেখব। তার মানে হি সেড আই প্লে ফুটবল না দিয়ে এখানে যদি আমরা দেই হি সেড আই এম প্লেয়িং ফুটবল, আই এম প্লেয়িং ফুটবল, আই এম প্লেয়িং ফুটবল। আচ্ছা এখানে বললো যে আই এম প্লেয়িং ফুটবল, বললাম কি বলছি, আই এম প্লেয়িং ফুটবল। তার মানে এখানে দেখো যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, কি বলছিলাম আমরা, যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এখানে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি পাস্ট কন্টিনিউয়াস। তার মানে এখানে হি সেড আই এম প্লেয়িং ফুটবল, তার মানে শুধু পরিবর্তনটা কী হবে, হি সেড দ্যাট নাম্বার এবং পার্সন অনুযায়ী এখানে হি হয়ে যাবে ওয়াজ প্লেয়িং, শুধু কি হয়ে যাবে ওয়াজ প্লেয়িং ফুটবল। তার মানে কি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস আমরা উদাহরণের মাধ্যমে দেখলাম। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা, তাইলে তোমরা পরবর্তীতে নোট করতে পারবা, ঠিক আছে। এখন দেখো যেটা হচ্ছে আমাদের 3 নম্বরে বলছি যে তাহলে প্রেজেন্ট, 2 নম্বরে বলছিলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। এখন যদি থাকে এখানে প্রেজেন্ট পারফেক্ট, কি বলতেছি প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু দেখব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ কিংবা কি হ্যাজ প্লাস B3। এই B3 বলতে আমরা ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম বোঝাচ্ছি। তার মানে এখানে একটা উদাহরণ দেখো, হি সেড, ওই একটি উদাহরণই আমরা দিব, ঠিক আছে। হি সেড আই, তার মানে কী হয়ে যাবে হ্যাভ প্লেড ফুটবল। তাহলে দেখো হি সেড আই হ্যাভ প্লেড ফুটবল, তাহলে আমরা এটা পরিবর্তন হয়ে যাবে, বলছিলাম কি পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট থেকে হয়ে যাবে কি এটা পাস্ট পারফেক্ট, কী হয়ে যাবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। তাহলে এখানে কি পরিবর্তনটা দেখো উদাহরণের মাধ্যমে, হি সেড তার মানে কি হি সেড দ্যাট, তার মানে কি সবই তো চেঞ্জ, হি
হ্যাড প্লেড। কারণ হচ্ছে আমরা এখানে দেখো স্ট্রাকচারটা বলছিলাম কি, স্ট্রাকচারটা দেখাই সাবজেক্ট প্লাস হেড প্লাস কি B3। তার মানে এটা হলো তোমার পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। তার মানে এখানে হেড আছে, হি হ্যাড প্লেড ফুটবল, হি হ্যাড প্লেড ফুটবল। এইটা হলো তোমাদের প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে পরিবর্তন হবে। এবং কিভাবে হবে উদাহরণের মাধ্যমে আমি দেখালাম। এখন দেখো 4 নাম্বারটা যে বলছে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, কি থাকে? পাস্ট ইনডেফিনিট থাকে, সরি, তাহলে এখানে আরেকটা জিনিসের আগে আছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কী হয়ে যাবে? এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি আমরা জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা কি হ্যাজ বিন প্লাস বার প্লাস আইএনজি। কন্টিনিউয়াস মানেই কি বার প্লাস আইএনজি বসবেই। তারপরে এখানে হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হেড বিন, সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি। আমরা দেখো এই উদাহরণটাই আমরা দিব যে হি সেড কি আই, মানে কী হয়ে যাবে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। এখন দেখো এই যে তোমরা বললা যে আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল, এখানেই পরিবর্তনটা দেখো, তাহলে কী হয়ে যাবে হি সেড দ্যাট হি হ্যাড বিন, কী হয়ে যাবে হি, আমরা জানি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাড বিন হবে, হ্যাড বিন প্লাস বার প্লাস আইএনজি, হ্যাড বিন প্লেয়িং ফুটবল। তাহলে এখানে দেখো আমাদের এই 4টা টেন্স দেখালাম, এখন বাকিগুলো আবার আমরা দেখাবো। এখানে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও। হ্যাঁ, এখন দেখো যদি আমাদের কি থাকে পাস্ট ইনডেফিনিট থাকে, কি বলছি পাস্ট ইনডেফিনিট থাকে। ফার্স্ট ইনডেফিনিট স্ট্রাকচার আমরা একটু আগেই দেখছি, হ্যাঁ, যে কি থাকে পাস্ট ইনডেফিনিট থাকলে কি হবে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে। আমরা উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে আমরা যে উদাহরণটা দিয়েছিলাম যে আই প্লে ফুটবল, হ্যাঁ, এখানে হি সেড আই প্লেড ফুটবল, আই প্লেড ফুটবল। তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে কি হি সেড দ্যাট হি হ্যাড প্লেড। আমরা একটু আগে দেখছিলাম যে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, তার মানে পাস্ট ইনডেফিনিট থাকলে কী হয়ে যাবে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। হি সেড দ্যাট হি হ্যাড B3 হবে। এখানে কি পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে এখানে হ্যাড বসবে প্লাস কি B3, তার মানে পাস্ট ইনডেফিনিট থাকলে কী হয়ে যাবে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। হি সেড দ্যাট হি হ্যাড প্লেড ফুটবল। ঠিক আছে, তারপরে দেখো এখানে একটা জিনিস ইম্পর্ট্যান্ট, এখন হলো পাস্ট কন্টিনিউয়াস। তার মানে পাস্ট ইনডেফিনিটের পরে বলছে কি পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে সেক্ষেত্রে কী হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে শুধু একটা ক্ষেত্রে, কি বলছি একটা ক্ষেত্রে শুধু পরিবর্তন হবে। তারপর হচ্ছে যে দেখো আচ্ছা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে তখনই যখন সম্পূর্ণ কৃতকর্ম বোঝাবে, তাছাড়া পরিবর্তন হয় না। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস আর আরেকটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট। তার মানে পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট নর্মালি তোমরা জানো যে এই দুইটা কি পরিবর্তন হয় না, কিন্তু পরিবর্তন হবে পাস্ট কন্টিনিউয়াসটা শুধুমাত্র যদি সম্পূর্ণকৃত কর্ম বোঝায়। এখন এই সম্পূর্ণকৃত কর্ম কি, মানে অতীতকালে আমি বললাম যে কোনো কাজ আমি করেছিলাম, করিতেছিলাম না, করিতেছিলাম
যদি হয় সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে না। কোন কোন টেন্সের? সেটা পাস্ট কন্টিনিউয়াস আর হচ্ছে পাস্ট পারফেক্ট, এটার কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি বলছি যে অতীতকালে কোনো কাজ করিতেছিলাম, যদি সম্পূর্ণ কৃতকর্ম বোঝায়, তাহলে এরকম কী হতে পারে? একটা উদাহরণ আমরা দিই, দেওয়ার চেষ্টা করি। হি said I was he said I was thinking to make a tour, মানে সে বলছে যে আই ওয়াজ থিঙ্কিং টু মেক আ ট্যুর, আমি একটা ট্যুরের প্ল্যান করেছিলাম, মানে ট্যুর করার পরিকল্পনা নিয়েছিলাম, করতে চেয়েছিলাম। ওকে, আই ওয়াজ থিঙ্কিং, আমি চিন্তা করছিলাম যে একটা ট্যুর করব। ওকে ফাইন, বাট দেখো, বাট আই হ্যাভ চেঞ্জড মাই প্ল্যান। আচ্ছা, এই জায়গাটাতে দেখো সমস্যাটা এই জায়গায় যে আই ওয়াজ থিঙ্কিং, ওকে আমি চিন্তা করিতেছিলাম ভবিষ্যৎকালে, অতীতকালে কি আমি চিন্তা করিতেছিলাম, তাইলে আমি চিন্তা করিতেছিলাম সেটা কিন্তু কন্টিনিউয়াস ছিল, তার মানে সেটা পরিবর্তন হবে না। কিন্তু দেখো এখানে এসে বলছে বাট আই হ্যাভ চেঞ্জ মাই প্ল্যান, তার মানে কি সে তার প্ল্যান পরিবর্তন করে ফেলেছে। যেহেতু পরিবর্তন করে ফেলেছে তার মানে কি ওইটা আর কন্টিনিউটি করে নাই। সেই ক্ষেত্রে বলছে শুধু কি হবে, মানে পাস্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এটা কি হবে? হি সেড দ্যাট হি ওয়াজ, হ্যাঁ হি ওয়াজ থিঙ্কিং আছে, হি হ্যাড বিন থিঙ্কিং হয়ে যাবে, কী হয়ে যাবে? হি হ্যাড বিন থিঙ্কিং, হ্যাঁ থিঙ্কিং টু মেক এ ট্যুর, বাট কি এখানে আই আছে, হি হ্যাড, এটা পরিবর্তন হবে, হ্যাভ চেঞ্জ, তা কী হয়ে যাবে? হি হ্যাড চেঞ্জ। এই যে মাই প্ল্যান মানে কি, এখানে হিটা আছে, তার মানে এই দেখো এখানে বলছি মাইটার কি পরিবর্তন হবে, মাইটার কি পসেসিভ ফর্ম আছে, তার মানে মাইটা কি এটা সাবজেক্ট অনুযায়ী, তার মানে কি ফার্স্ট পারসন আছে না, তার মানে এখানে পসেসিভ ফর্ম আছে। এখন দেখো এই যে সাবজেক্টটা ইম্পর্টেন্ট জিনিস, আমি যে বলি যে যেখানে ওইখানে যেভাবে আছে, যেই ফর্মে আছে সাবজেক্ট কিংবা অবজেক্ট কিংবা পসেসিভ ফর্ম, তাহলে এখানে হিটা কি সাবজেক্ট। ওকে, ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেই সাবজেক্টটা কি হি, তার মানে এখানে পসেসিভ ফর্ম আছে। মনে করো এখানে মাই আছে, তার মাইটা কি পসেসিভ ফর্ম না? তাহলে মাই যদি পসেসিভ ফর্ম থাকে তার মানে হি এর পসেসিভ ফর্ম তোমাকে এখানে লিখতে হবে, তার মানে হি এর পসেসিভ ফর্ম কি? হিজ প্ল্যান। ঠিক আছে, এখন দেখো আমরা টেন্স তো দেখলাম, টেন্সের এইটুকুই পরিবর্তন হয়। তারপরে আছে তোমাদের ফিউচার। তো ফিউচার যখনই আমরা ফিউচার টেন্সটা পরিবর্তন করি সেক্ষেত্রে আমাদের কিন্তু ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি, উইল অথবা শ্যাল, সেগুলো হচ্ছে আমরা মডাল অক্সিলিয়ারির মতো। তাইলে মানে আমি এখন কিছু মডাল অক্সিলিয়ারি দেখবো যেগুলো তোমাদের কি থাকলে কি হবে, মানে ডিরেক্ট টেন্সে ডিরেক্ট নেরেশনে যা থাকে ইনডাইরেক্ট নেরেশনে তা কীভাবে পরিবর্তিত হয় সেই জিনিসটা আমি একটু দেখাবো। তোমরা এটা একটু ফুল স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ দেখো, কিছু মডাল অক্সিলিয়ারি আছে যেগুলো হচ্ছে আমাদের ফিউচার টেন্স যখনই আমরা স্ট্রাকচার লিখি শ্যাল বা উইল, তাইলে দেখো এই যে উইল, হ্যাঁ উইল আছে, উইল থাকলে কী হয়ে যাবে? উড হয়ে যাবে। উইল থাকলে কী হয়ে যাবে? উড হয়ে যাবে। শ্যাল থাকলে কী লিখবা? শুড লিখবা। হ্যাঁ, যদিও আসলে উইল এবং শ্যাল মডার্ন ইংলিশে তোমাদের একই অর্থে ব্যবহৃত হয়, শ্যালের ব্যবহার এখন নাই বললেই চলে। তারপরেও আমি ন্যারেশনের স্ট্রাকচারে অনেক সময় যদি তুমি শ্যালটা পাও তাহলে সেক্ষেত্রে তুমি কি শুডটা ইউজ করবা। তারপরে দেখো ক্যান থাকলে কি? কুড। মে থাকলে মাইট। এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে তোমাদের, এগুলো তো নর্মাল টেন্সি, এগুলো প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হয়। তারপর ওই মোডাল অক্সিলিয়ারির মধ্যে এগুলো দেখলাম। তারপরে তোমাদের আছে আরও কিছু আছে, হেড বেটার, তারপরে হলো উড রেদার, তারপরে হচ্ছে তোমার ওথ টু। এগুলা কোন সময় পরিবর্তন হবে আমি এইগুলো একটু উদাহরণের মাধ্যমে দেখাবো, কিংবা পরিবর্তন হবে কিনা। হ্যাঁ, যেমন ওথ টু, হ্যাঁ ওথ টু, কিংবা তোমার মাইট, ওথ টু হেড বেটার, হ্যাঁ ওথ টু হেড বেটার, এগুলো কি পরিবর্তন হবে না,
এগুলো কি পরিবর্তন হবে না, এগুলো পরিবর্তন হবে না। কিন্তু এক্সেপশনাল আছে, কখন পরিবর্তন হবে আমি এটা একটু উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। যে কখন ওড টু, ওড টু কিংবা শুড। ওড টু তোমার হচ্ছে কি, ওড টু তোমার অব্লিগেশন, ওড টু অব্লিগেশন, শুড তারপর হচ্ছে বাধ্যবাধকতা। এগুলো যখন বুঝাবে আমি এই জিনিসগুলো একটু দেখাচ্ছি তোমাদের উদাহরণে। আচ্ছা, এখন দেখো মডাল অক্সিলিয়ারিগুলো দেখালাম। আরও কিছু জিনিস আছে, যে দেখো কিছু শব্দ আমি লিখি, যে হেড বেটার, যদি ডিরেক্ট স্পিচে থাকবে হেড বেটার, ought to, should, might, had better, ought to, should, might, এই জিনিসগুলো যদি থাকে তাইলে কিন্তু এখানে কি হবে না, পরিবর্তন হবে না ইনডাইরেক্ট স্পিচে। কিন্তু এখানে দেখো এই যে মাইট আছে, কি আছে মাইট, এই মাইটটা যদি কি বলতেছি, মাইট যদি কখনো রিকোয়েস্ট করতে বোঝায়, তার মানে কি মাইট দ্বারা যদি কখনো কি বোঝায়, রিকোয়েস্ট বোঝায়, সেক্ষেত্রে কি হবে, তোমার পরিবর্তন হবে। তার মানে কীভাবে পরিবর্তন হবে এই সেন্টেন্সটা দেখো, সেক্ষেত্রে মাইটটা পরিবর্তন হবে রিকোয়েস্ট বোঝালে। কি বলছি আমি, মাইট দ্বারা যদি কি বোঝায়, রিকোয়েস্ট বোঝায়, যদি রিকোয়েস্ট বোঝায়। আবার দেখো এখানে একটা, তাইলে উদাহরণটা দেখো, হি said to her, you might post the letter for me. আমি তোকে এটা একটা উদাহরণ দিলাম। কি বলছে, সে বলছে যে তুমি আমার জন্য কি করতে পারো, মানে লেটারটা পোস্ট করো। তার মানে দেখো সে তুমি করবে, তার মানে কি এখানে কিন্তু রিকোয়েস্ট করতেছে। যে কেউ কারোর জন্য চিঠি, পোস্ট অফিসে আমি বললাম যে তুমি আমার জন্য একটা চিঠি ছেড়ে আসো, তোমাকে আমি ধমক দিলে যাবা, তোমাকে আমি কি অর্ডারও করতে পারবো না। তার মানে কি এই যে মাইটটা এখানে, এই মাইটটা এখানে কী হিসাবে বসছে, অনুরোধ অর্থে। তার মানে এখানে অনুরোধ অর্থে এখানে আমি বলতে পারি হি রিকোয়েস্টেড হার, অথবা কি এখানে আস্কড হারও বোঝা যায়। এখানে আস্কটাও যদি তুমি বলো সেখানে রিকোয়েস্ট অর্থেই বোঝায়। তার মানে হি রিকোয়েস্টেড হার টু পোস্ট দ্য লেটার ফর মি। তার মানে এখানে পরিবর্তন হবে, এই যে ফার্স্ট পারসন আছে ফর হার, কারণ অবজেক্টে কী আছে, হার আছে, ফর হার। একই রকম এই ought to, ঠিক আছে, একই রকম কি এই ought toটাও কিন্তু একটু পরিবর্তন হবে। এই ought to দ্বারা ought to অথবা should, এইটা দ্বারা যদি কি বোঝায়, যে উপদেশ বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, উপদেশ। এইটা দ্বারা কখনো উপদেশ বোঝালে কি বোঝালে, উপদেশ বোঝালে পরিবর্তন হবে, নিম্নোক্ত উপায় পরিবর্তন হবে। উপদেশ বোঝালে কীভাবে পরিবর্তন হবে দেখো, আমরা একটু, তোমরা এটা একটু মুছো, আমি এই উদাহরণটা একটু উপরে লিখব। তোমরা একটু মুছো, আমি উদাহরণটা উপরে লিখব। তাই কি বলছিলাম, যে ought to বা should যদি উপদেশ বোঝায়, যেমন আমি বললাম দ্য টিচার সেড, ডিরেক্ট স্পিচ, দ্য টিচার সেড you ought to obey your parents। তার মানে কি হবে এখানে দেখো, তাহলে আমি বলছিলাম যে উপদেশ বোঝালে, তার মানে উপদেশ বোঝালে আমরা কি জানি, হি অ্যাডভাইজ দ্য টিচার, কি হইতে পারে, অ্যাডভাইজড, দ্য টিচার অ্যাডভাইজ টু, কী হয়ে যাবে, তার মানে ought to এখানে না হয়ে আমরা জানি অ্যাডভাইজডের পরে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারের মতো হয়ে যাবে। তার মানে কি এখানে অ্যাডভাইজড আছে, তারপরে হচ্ছে টু বসবে, তারপরে ওবে বসবে, ওবে, দ্য টিচার সেড টু স্টুডেন্টস, এখানে আমরা যদি স্টুডেন্টস দেই তাহলে সহজ হবে। তার মানে কী হবে, টিচার সেড টু স্টুডেন্টস ইউ ought to obey your প্যারেন্টস, তার মানে টু ওবে দেয়ার প্যারেন্টস। কী হয়ে যাবে, এই ইয়ারটা হচ্ছে সেকেন্ড পার্সনটা এখানে কি, স্টুডেন্টসটা থার্ড পার্সন আছে, যার কারণে এখানে দেয়ার হয়ে যাবে, টু হবে দেয়ার প্যারেন্টস। দেখো চেঞ্জটা কীভাবে হয়েছে, এখানে পসেসিভ আছে, এখানে পসেসিভ থাকলে এখানে পসেসিভ হবেই।
তাহলে দেখো এই যে তোমাদের দেখাইলাম যে এক্সেপশনালগুলা, এগুলো তোমাদের অনেক সময় পরীক্ষায় আসলে যাতে কনফিউজ তোমরা না হও। নারেশন আসলে খুব বেশি কঠিন না, একটু স্ট্রাকচারালি তোমরা যদি বুঝো নারেশনটা খুবই সহজ। এবং এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে যে রিপোর্টিং ভার্বে তোমার সাবজেক্ট এবং অবজেক্ট, তার মানে কি স্পিকার এবং লিসেনারকে সেটা তোমাকে সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে। তুমি যদি স্পিকার এবং লিসেনার আইডেন্টিফাই করে ফেলো তার মানে তোমার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। তারপর টেন্স অনুযায়ী একদম ধরে ধরে স্ট্রাকচার অনুযায়ী তোমরা একদম ইজিলি করতে পারবা। এখন আমরা যেগুলো দেখব যে নৈকট্য সূচক মানে কি, নৈকট্য সূচক বলতে কাছাকাছি। নারেশনে কি কিছু কিছু শব্দ আছে ডিরেক্ট স্পিচে কাছাকাছি বোঝায়, হ্যাঁ, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে সেগুলোকে আমরা বলতেছি দূরত্ব সূচক। তার মানে কীভাবে কিছু ওয়ার্ড আছে ডিরেক্ট স্পিচে থাকলে কীভাবে ইনডাইরেক্ট স্পিচে কী হিসাবে পরিবর্তন হবে, এগুলো আমরা একটু দেখব। এখন দেখো আমরা বলছি কি ডিরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচে, ডিরেক্ট স্পিচে কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমরা বলতেছি নৈকট্য সূচক, আবার ইনডাইরেক্ট স্পিচে সেগুলোই দূরত্ব সূচকে পরিণত হয়। তাহলে কোন কোন শব্দ, সেই শব্দগুলোর দেখো পরিবর্তন আমরা কিভাবে করব। এগুলো তোমরা অনেকেই জানো, ঠিক আছে, যারা জানো তাদের রিভাইজ হবে, আর যারা একদমই জানেন না তাদের কিন্তু নতুনভাবে এগুলো শেখা হয়ে যাবে। যেমন দিস, THIS, দিস থাকলে কী হবে, দ্যাট হবে। আবার এখানে যদি বলি THESE, দিস থাকলে দোজ হবে। তারপর যদি হিয়ার থাকে তাহলে হয়ে যাবে সেটা দেয়ার। কাম থাকলে হয়ে যাবে গ, ঠিক আছে, কাম থাকলে গ। হাইদার থাকলে হয়ে যাবে থাইদার। তারপর হচ্ছে টুডে, টুডে থাকলে হয়ে যাবে দ্যাট ডে। ইয়েস্টারডে, হ্যাঁ, ইয়েস্টারডে থাকলে কী হয়ে যাবে, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। তারপর হচ্ছে নেক্সট ডে, নেক্সট ডে, সরি ইয়েস্টারডে থাকলে কি, দ্য প্রিভিয়াস ডে। তারপর যদি টুমরো থাকে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে, কিংবা কি ফলোয়িং ডে, ফলোয়িং ডে, ফলোয়িং ডে। তারপরে কি নেক্সট উইক, টুডে, টু নাইট, টু নাইট থাকলে হয়ে যাবে দ্যাট নাইট, টু নাইট থাকলে দ্যাট নাইট। তারপরে এগুলো একটু স্ক্রিনশট নেন আপনারা, বাকিটা আমি আবার উপরে দেখাচ্ছি। এরপরে দেখো আর বেশি নেই, যে এগো যদি থাকে, কি থাকে, এগো, এগো থাকলে কী হয়ে যাবে, বিফোর, এগো থাকলে বিফোর হয়ে যাবে। তারপর যদি নাও থাকে তাহলে কী হয়ে যাবে, দেন হয়ে যাবে, ঠিক আছে। এই শব্দগুলোই মেনলি তোমাদের কাজে লাগবে, যেগুলো হচ্ছে আমরা টেন্স পরিবর্তনের সময় কিংবা আমাদের যে কোনো সময় প্রেজেন্ট টেন্সে থাকলে, যেমন নাও প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকতে পারে, তখন যদি আমরা ইনডাইরেক্ট করি তখন সেটা দেন হয়ে যাবে। এরকম বিভিন্ন শব্দ আছে যেগুলো তোমাদের একটু মুখস্থ থাকতে হবে, যে আমার এই শব্দগুলা এইভাবে পরিবর্তন হয়। তবে মাথায় রাখবা যে এটা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট, কিন্তু এই শব্দগুলো যদি ইনডাইরেক্ট স্পিচে থাকে, হ্যাঁ, ইনডাইরেক্ট স্পিচে থাকে, আবার যদি ডিরেক্ট স্পিচ করো সেক্ষেত্রে কিন্তু কি তোমরা একইভাবে পরিবর্তন করতে হবে। কিন্তু ডিরেক্ট স্পিচে যদি তোমার এই সাইডের শব্দগুলো থাকে তখন কিন্তু আর এটা কিন্তু আবার এভাবে পরিবর্তন হবে না। এই জিনিসগুলো তোমাদের আমি নোট বললাম, সেটা তোমরা একটু নোট রাখো, ঠিক আছে। এখন আমরা দেখব যে কিভাবে আমাদের যে, তো দেখো আমি আজকের এই পর্বে আমরা মোটামুটি এই নারেশনের যে বেসিক জিনিসটা বা বেসিক কনসেপ্ট যেগুলোকে বলি আমরা, কিভাবে পরিবর্তন হবে, কোন শব্দ থাকলে কোন শব্দতে রূপান্তরিত হবে, কিংবা আমাদের যে বেসিক টেন্সটা, টেন্সের কীভাবে পরিবর্তন, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। পরের ধাপে আমরা বা পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব যে নারেশনের যে সেন্টেন্সগুলো আছে, যে আমরা 5 ধরনের সেন্টেন্স জানি, কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এবং এক্সক্লেমেটরি। ওই সেন্টেন্সগুলো থাকলে ডিরেক্ট নারেশনে যা থাকে কীভাবে ইনডাইরেক্টে হবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এগুলো আমরা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।
তো আজকে আমরা আমাদের ন্যারেশনের এই প্রথম পর্বে আমরা এটুকুই দেখালাম তোমাদের। পরবর্তী পর্বে আমরা দেখাবো যে ন্যারেশনের কীভাবে তোমাদের মানে আজকে আমাদের এই পর্বে এতটুকুই, এবং পরবর্তীতে আমরা দেখাবো যে সেন্টেন্স অনুযায়ী কিভাবে ন্যারেশনগুলা চেঞ্জ হবে এবং কোন সেন্টেন্স থাকলে কিভাবে আমরা চেঞ্জ করব, এবং তোমরা ইজিলি মানে এগুলা ন্যারেশনটা করে ফেলবে। তারপরে আমরা যাব পরবর্তী ধাপে প্যাসেজ ন্যারেশনে। হ্যাঁ, প্যাসেজ ন্যারেশনে যে রুলসগুলো আছে সেগুলো আমরা একটু প্যাসেজ ন্যারেশনের সময় দেখাবো, এবং আমি পরবর্তীতে আমি চেষ্টা করব যে প্যাসেজ ন্যারেশনের একাধিক প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে এই ন্যারেশন সম্পর্কিত যাবতীয় জিনিসগুলা যাতে তোমরা একটু আয়ত্তে নিয়ে আসতে পারো সেভাবেই চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ সকলকে।